নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি এখন আছি রিসরায়। রিসরায় কোথায়? তো নিজে পরিচয় দিয়ে দেবে তো? ফার্স্ট অফ অল দিদি কেমন আছো? আমি খুব ভালো আছি। প্রথমে বলি সবাইকে জয় ভীম। আহ, আর তুমি এই উদ্যোগটা নিয়েছো যে একটা আমার কথোপকথন নেবে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার সম্পূর্ণ টিমকে ভীষণ ভীষণ ধন্যবাদ। দিদি ফার্স্ট অফ অল আমি কোশ্চেন করবো রিসরা। রিসরা একটা এমন জায়গা, যদি আমি লাস্ট 10 বছর 15 বছরের কথা বলি, একটা গুন্ডারাজ রাস্তা ছিল। মানে রিসরা বলেই অনেকজন যারা বাঙালি ভয় পেত রিসরায় আসতে। তো তোমার কি মনে হয়? গুন্ডারাজ ছিল। গুন্ডারাজের থেকে বড় কথা হচ্ছে দুর্নীতি। এত অপরাধ আমি নিজে 9 বছরে দেখেছি। আমি তো 9 বছরে এখানে পুরো জমিনি স্তরে কাজ করছি। আর আমার জয়ভীম মহিলা সংস্থা, যেটা একটা ছোট্ট এনজিও অবশ্যই, তো সেটার সম্পূর্ণ মূল ভিত্তিক কাজ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আওয়াজ তোলা। তো সেখানে কাজ করতে গিয়ে আমি এত দুর্নীতি দেখেছি, সে কল্পনার বাইরে। সমস্ত বিষয় দুর্নীতি, সমস্ত বিষয়। আর সেই দুর্নীতিগুলোকে সাপোর্ট করছিল যারা, যাতে দুর্নীতিগুলো চালাতে পারে, চলতে পারে, যারা সাপোর্ট করছিল এই দুর্নীতিগুলোকে, মানে তারা সমাজের বড় বড় মাথা। সেখানে তাদের বিরুদ্ধে দাঁড়ানো ভেরি টাফ। তো সেই সময় থেকে আমি আওয়াজ তুলেছি। আর যারা ভাবছো এবং যারা দুর্নীতি পরায়ণ, তারা তো অবশ্যই গুন্ডা হবে। হুম। কারণ দুর্নীতিটা তো করছেই যাতে ব্ল্যাক ইনকামটা করতে পারে। এটার সাথে কানেকশন আছে না? দুর্নীতিটা তো করছে যাতে ব্ল্যাক ইনকামটা, এবার ব্ল্যাক ইনকাম যেখানে ঢুকে যাবে, তার নিজস্ব মানসিক যে পরিস্থিতি সেটা একদমই অন্যভাবে সে নিজেকে প্রচার করবে। মানে একটা গুন্ডা, বদমাস, তার অ্যাটিটিউড মাস্তানের মতন, এগুলো তো স্বাভাবিক। তো এগুলো ছিল। এখনো নির্মূল তো হয়নি, এখন তো সবে শুরু হয়েছে। দেখা যাক কি হয়। দিদি যদি আমি বলি তোমাদের মোর্চার, তোমার মোর্চার নামটা এমনি কেন? যে জয় ভীম মহিলা সংস্থা, হ্যাঁ। হ্যাঁ, এটার নামটা হচ্ছে, এটা টোটালি ডক্টর বি আর আম্বেদকরজির বিচারধারায় এবং ওনার সংঘর্ষ, ত্যাগ, বলিদান। আমি তো বাবা সাহেবের জীবনীটা পড়েছি, খুব বেশি বলবো না, যেটুকু পড়েছি সেখান থেকে আমার মনে হলো এই যে পরিস্থিতি, পরিকাঠামো চারিদিকে, শুধু রিসরার কথা বলে না, টোটাল অল যে একটা পরিস্থিতি, সেখান থেকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাবা সাহেব ছাড়া বা বাবা সাহেবের লক্ষ্য ছাড়া, বাবা সাহেবের বিচারধারা ছাড়া কোনো রাস্তা নেই। আহ, দিদি এর মধ্যে একটা কোশ্চেন আমি করব। এই এখন রিসেন্টলি একটা যেটা আহ, নতুন পার্টি হয়েছে, ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রেন্ডিং এ আছে। যারা মানে অর্ধেক লোক যারা পড়াশোনা করেনি, ওরা অনেক কথা বলছে। বাট আমি একটা কথা বলবো, রিসেন্টলি এই কেসটা মিনিমাম 20 দিন থেকে এখন রিসেন্টলি যন্তর মন্তরে হ্যাঁ যেটা। ওটা চলছে। ওটা 20 দিন, আজকে নিয়ে 22 দিন হয়ে গেল। যারা পড়াশোনা করে না, মানে স্কুলের ঠিকঠাক নলেজ জানে না, ওরাও এসে বাবার নিয়ে কথা বলছে। তো এটা নিয়ে কাকে কি নিয়ে কথা বলছে? বাবা সামনে? সাহেবকে হুম। নিয়ে। হ্যাঁ। মানে এত অবধি, মানে বই দেখাচ্ছে, বাট বই যখন খোলা দেখা যাচ্ছে বই খালি। তো এটা নিয়ে কি বই বলবে? খালি? হ্যাঁ, আচ্ছা, ভেতরে কিছুই আমার নেই। এটা জানা নেই, এটা আমি একদম। আপনার কাছে শুনলাম। হুম। প্রথম কথা হচ্ছে, বাবা সাহেবকে নিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনাটা করতে গিয়ে, যেমন অনেকে বলছে যে প্রতিটা স্কুলে সংবিধান লাগু হওয়া দরকার। হুম। ঠিক আছে, আমি বলি সংবিধান লাগু হওয়া দরকার নেই, সংবিধানটা তো আইন, হুম। ওটা আইনজীবীরা পড়বে। ঠিক আছে, বাবা সাহেব সম্পর্কে জানতে হলে প্রতিটা স্কুলে বাবা সাহেবের জীবনী জানতে হবে। যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও বাবা সাহেব কিভাবে নিজেকে লক্ষ্যে স্থির রাখতে পারে, ধৈর্য। আজকে আমি একটুখানি এই বিষয়টা একটুখানি হুম। চর্চা করি, তখন এই এটাতে আসবো। এখন কিরকম একটা পরিস্থিতি, মানুষ না ধৈর্য হারিয়ে ফেলে। আর ধৈর্য হারিয়ে ফেলেই একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, ভুল রাস্তায় চলে যায়। হুম। হয় গুন্ডা, হয় মস্তান, হয় না তো নিজের জীবন নিয়ে কিছু একটা করে। ঠিক আছে, সে আমরা কল্পনাও করতে পারবো না যে ডক্টর বি আর আম্বেদকরজি যেই পরিস্থিতিতে নিজেকে ঠিক রেখে, হ্যাঁ, পড়াশোনা করে গেছে এবং নানা ত্যাগ বলিদান, তার মধ্যে দিয়ে নিজেকে যে সুস্থ রেখে সমাজের কথা ভাবা,
এটাই জানার কথা আছে, এই সমাজকে এখন এটাই জানার কথা আছে। এবং এই যে ছোট ছোট ছেলেরা বা বাচ্চারা যে ছোট একদম অল্প বয়সেই পথভ্রষ্ট হয়ে নেশাগ্রস্ত হয়ে যায়, হ্যান ত্যান, মানে এই যে বিপথ যেটা বলা হয়, এক কথা বলতে পারি বিপথ হয়ে যাওয়া, খুব দরকার এই সময় বাবা সাহেবের জীবনী পড়া। সংবিধানটা তো আইনের পুস্তক, হুম, ওটা আইনজীবীরা পড়বেন, হুম, ঠিক আছে, কিন্তু সমাজকে জাগ্রত করতে, সমাজকে সুস্থ রাখতে বাবা সাহেবের জীবনী পড়তে হবে। যে এত অপমান সহ্য করেও তিনি কিন্তু হাতে লাঠি নেননি, তিনি কি নিয়েছেন, তিনি কলম নিয়েছেন। তো এটা জানতে হবে। আর বাবা সাহেবের যারা বাবা সাহেবকে সামনে রেখে দুর্নীতি করে বা এই ধরনের বিষয়, আমি তাদেরকে আমি আমি তাদের সাথে মিশিও না বা তাদের এতেও আমি নেই। আর আমি সোশ্যাল মিডিয়ায় দেখে কোনো কিছু জাজ করি না। আমার একটা ব্যাপার আছে, আমার নিজস্ব যেটা আমি মনে করি, আমি সোশ্যাল মিডিয়া দেখে কোনো কিছু জাজ করি না। আমি সেই ব্যক্তিটার সাথে মিশবো, কথা বলবো, তারপর আমি বলবো যে তার লক্ষ্যটা কি আছে বা লক্ষ্যটা কি নেই। আচ্ছা দিদি, তুমি যে ড্রেসটা পরেছো, এটা দেখার পর অনেকজন বলে তুমি কি বিজেপি সাপোর্ট করছো, এমনি কিছু? আমি কোনো পার্টিতে নেই, কোনো পার্টিকে আমি সাপোর্ট করি না। কারণ আমার তো একটা ইন্ডিভিজুয়াল এনজিও, ঠিক আছে? আর যেটা একদমই বাবা সাহেবের জীবনীটা জেনে, আমি কিন্তু বাবা সাহেবের জীবনী নিয়ে পড়াশোনা করেছি। মানে পড়াশোনা মানে কি স্কুলে পড় না সেটা না। প্রচুর বই পড়েছি। তবুও কিন্তু আমি শস্য দানার মতন আমি আমি জানতে পেরেছি। মানে বাবা সাহেবের জীবনী তো অনেক বড়, অনেক বিশাল। তো আমি সেইখানে আমি শস্যদানার মতন জানতে পেরেছি। তো সেটুকু জেনেই আমি বলতে পারো যে আমার জীবনেও এক আমূল পরিবর্তন। যে বাবা সাহেব যদি এত ধৈর্য, শক্তি রাখতে পারে, এত ত্যাগ বলিদান করে নিজেকে স্থির রাখতে পারে। আমি এই যে আমার যে সাবজেক্ট, যে ক্রাইমের বিরুদ্ধে কাজ করা, সেখানে কাজ করতে গিয়ে আমি অনেক আঘাত পাই, অনেক আহত হই, অনেক টর্চার হয় আমার উপরে, মানসিক, শারীরিক অনেক টর্চার হয়। কিন্তু ওই যে বাবা সাহেবের জীবনী আমি পড়েছি, সেখান থেকে আমি পাই শক্তি। তো আমার কোনো পার্টিকে সাপোর্ট করার নেই, কোনো পার্টির সাথে আমি যুক্ত নেই। কিন্তু হ্যাঁ, কেউ যদি ভালো কাজ করে অবশ্যই তার প্রশংসা করি। যে যেখানে ভালো কাজ করবে আমি নিশ্চয়ই তাকে প্রশংসা করব। আর যে যেখানে ভালো কাজ করবে না আমি নিশ্চয়ই সেটা তুলে ধরবো। তো দিদি আমি যদি বলি রিসারই কথা বলছি, রিসাতে অনেক আগের কথা বলি, এখন যদি বলি অনেক দাদাগিরি এখনো চলছে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা একদম। নিয়ে কি বলবে, কি করলে ঠিক হবে? দাদাগিরি একমাত্র কমবে পুলিশের লাঠি। দাদাগিরি একমাত্র কমবে, পুলিশ লাঠিতে তেল লাগাবে আর শাটার লাঠি চালাবে। পুলিশকে তো লাঠি দেওয়া হয়েছে প্রথমে। হুম, আমি যেটুকু জানি, আমি যেটুকু দেখে এসছি, পুলিশকে তো রিভলভার পরে দেওয়া হয়েছে, পুলিশকে প্রথম দেওয়া হয়েছে লাঠি। হয়তো তুমিও এটা জানবে। একদম। আমরা যদি একদম প্রথম দিকে একটুখানি ২০-২৫ বছর আগে যদি একটু কল্পনা করি, পুলিশের হাতে থাকতো লাঠি। এখন অনেক পুলিশের হাতে লাঠি নেই। পুলিশের হাতে লাঠিটা আবার ফিরে আসা দরকার। একদম। যেমন আমরা বলি স্কুল টিচারের হাতে লাঠি চলে গেছে, বেত চলে গেছে। একদম। বেতটা ফিরে আসা দরকার। সেইখানে আমি সমাজসেবিকা জয়ভীম মহিলা সংস্থা কর্ণধার। আমি মনে করি এই যেখানে গুন্ডাবৃত্তি বেশি সেইখানে পুলিশের হাতে তেল লাগানো লাঠি খুব দরকার ফিরে আসা। বাট যদি দিদি এখন রিসেন্টলি বিজেপি আসার পরে কথা আলাদা, বাট যদি এর আগের আমি ২০ বছর ২৫ বছর কথা বলি, তো লাঠি নয় টাকায় কথা চলতো। টাকা মানে বুঝলাম মানে না। মানে পুলিশদেরকে টাকা দিলে কাজ হতো, লাঠি কাজ হতো না। আমি আমি এটাতে আমি আজও পর্যন্ত প্রমাণ পাইনি। এটা অনেকে বলে যে হুম, পুলিশ নাকি টাকা নিয়ে কাজ করে। আমার কাছে সেটার কোনো প্রমাণ নেই। প্রমাণ বা আমি আজ পর্যন্ত পাইনি। আমি আজকে ৩০ বছর কাজ করছি। হুম, আমি একদম বাস্তব। তুমি হয়তো আমার সাথে কথা বলে বুঝতে পারছো আমি যেটা একদম প্র্যাকটিক্যাল হুম, সেটা বলব। হুম, আজ আমি ৩০ বছর ধরে কাজ করছি। আমার এনজিওটা আমার রেজিস্টার হয়েছে ১১ বছর আজকে। টানা ১১ বছর হুম, রেজিস্টার হয়েছে। রেজিস্টার হওয়ার আগে কাজ করতে হয়, তবে রেজিস্টার নাম্বার হুম। পাওয়া যায়। তো আমি আমার প্রত্যেকটা কাজ পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের সহায়তায় কাজ করি। কিন্তু আজ পর্যন্ত কোথাও পুলিশ না আমার কাছে পয়সা চেয়েছে, না আমি কোথাও কোনো কিছু দিয়েছি। একটা গিফট পর্যন্ত আমি কোনোদিন প্রশাসনকে দিইনি। কিন্তু আমি তো কাজ করে যাচ্ছি। না দিদি, যদি আমি কমন পার্সনের কথা বলি, তো যারা কোনো কমপ্লেন করতে পারে, এখন আমি লাস্ট বলবো না, লাস্ট যদি আমি লাস্ট ২০ বছর কেসের যদি কথা বলি, ওর মধ্যে 80% রেজাল্ট এটাই পেয়েছি কি টাকা দিয়েছি তবে না, কাজ। না, 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 না। কমন পারসন না। আমি তো পরে একটা এনজিও প্রেসিডেন্ট হুম, হয়েছি না? হুম,
কিন্তু আমি যখন কাজ করেছি, আমিও তো কমন পার্সন হয়েই কাজ করেছি না, সাধারণ মানুষ হয়েই কাজ করেছি। কাজ করতে 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 একটা অভিজ্ঞতা হয়েছে, তখন একটা রেজিস্টার হয়েছে, এনজিও হয়েছে, এই ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথমে তো আমাকে সাধারণ মানুষ হয়েই কাজ করতে হয়েছে না। আমি কোনোদিন কোথাও পাইনি, এটা এরকম নয় কি মানে কি বলবো, তাদের প্রশংসক হয়ে কথা বলছি না, একদমই না, একদম বাস্তব কথা। আমি কোনোদিন কোনো প্রশাসন আমার কাছে গিফটও চাইনি, বা পয়সার কথা তো অনেক দূরের গল্প, কখনো হয়নি, এটা কখনো হয়নি। মানে বলতে চাও এখন যে মানে কলকাতা পুলিশ কাজ করে? আমি তো কাজ পেয়েছি। হ্যাঁ, এবার কি হচ্ছে, এবার বিষয়টা কি হচ্ছে, একটা প্রশাসন একটা পুরো এরিয়া সামলায়। পাবলিককে এটা বুঝতে হবে। একটা পুরো এরিয়া পুলিশ প্রশাসন সামলায়। কত মানুষের কত অভিযোগ, কত আবেদন। আমাদের কাছে দিনে ১ জন, ২ জন, ৩ জন আসলে আমরা হাঁপিয়ে উঠি। কাকে সময় দেবো, কাকে তার কাজটা করব। তো একটা পুলিশ প্রশাসনের কাছে প্রতিনিয়ত প্রতিদিন কত মানুষ যাচ্ছে, কত তাদের উপরে একটা দায়িত্ব, কত চাপ। তো সেইখান থেকে পাবলিককে একটু ধৈর্য সহকারে প্রশাসনকে একটু সময় দিতে হবে। আমি যেমন চাকদায় কাজ করেছি, খুব ভালো। আমি যে সময় চাকদা হয়ে কাজ করেছি কল্পনা করতে পারবে না। সেই সময় তৃণমূলের সময় চাকদার আ এত অনেকগুলো কাজ করেছি আমি। মারাত্মক, মারাত্মক কেস আমি করেছি, আ সমাধান করেছি চাকদা হতে। আচ্ছা, তারপরে এই যে তোমার নৈহাটিতে শিবদাসপুর থানা, আ রিষড়াতে আ প্রশাসন, আমি এই যে আমার রিষড়ার কথাই বলে দিই, ২০২১ এ আ এক বহুত বড় বদমাশ। তাকে কিছুতেই পুলিশ করতে পারছিল না। যখন তার সাথে আমার একদম মতবিরোধ হয়ে যায়, ও দারুণ কাজ করেছে। দারুণ কাজ করেছে, হ্যাঁ। এটা আমিও কখনো, কখনো বলি। ১০ টা কাজ করাতে গেলে হয়তো ২ টো কাজ হচ্ছে না। এটা একদম বাস্তব। কিন্তু ৮ টা কাজ হয়। আর একটু দৌড়তে হয়। এটা একদম বাস্তব। একটু একটু লেগে পড়ে থাকতে হয়। আচ্ছা। তো দিদি আরেকটা কথা, আমি যেতে আমি একটা কোয়েশ্চেন করব। তোমার এখন রিসেন্টলি কেসের যদি কথা বলি, আ এখন কি কেস চলছে যেটা তুমি দেখছো? আমি এটা জানতে চাইবো। এখন আপাতত আমি ২ টো কেস দেখছি। একটা হচ্ছে ভদ্রেশ্বরে শম্ভু সাহা, যার উপরে এক টিচার আ বহু বছর ধরে তার উপর একটা এফআইআর করতে পারছিল না। এটা বাস্তব। সে হাইকোর্ট ঘুরেছে, সে উকিলের কাছে গেছে, সে বিভিন্ন পলিটিশিয়ান নেতাদের কাছে গিয়েছিল। তারপরে সে আমার কাছে আসে কোনো একটা রেফারেন্স ধরে। কিন্তু দুঃখের বিষয় এমনভাবে চিট হয়েছে, আ যে তার কাছে কোনো নির্দিষ্ট প্রমাণ রাখেনি। কিন্তু সে চিট হয়েছে। টিচার কিন্তু, হ্যাঁ? স্কুলের একজন ভালো নামি-জামি স্কুলের টিচার। তো তারপরে আমি যখন আমার কাছে বিষয়টা আসে, আমি ১ম এই কিন্তু কি করি, আমি প্রমাণটাকে কালেক্ট করি। প্রমাণগুলো যখন আমি কালেক্ট করলাম, তখন দেখলাম যে না, ওনার দাবিটা মিথ্যে নয়, সত্য। তো এই বিষয়টা নিয়ে আমি কেস করাই। ৩ দিনের মধ্যে এফআইআর করাই। যেই এফআইআরটা হাইকোর্ট থেকেও তার হয়নি। ঠিক আছে? তো সেই এফআইআরটা করাই। এসপি কে লিখিত দিয়ে। এটা অবশ্য সিঙ্গুর থানার ঘটনা। এটা করছি। আর আরেকটা বলি, এখন আমি যেই বিষয়টার উপরে আছি, আমি নাম নেব না সেই জায়গাটার। আমার কাছে অনেকদিন আগেই একটা খবর ছিল গোপন সূত্রে, যে ওখান থেকে একটা বাড়ির থেকে নারী পাচার হচ্ছে। তো আমি এটা কালকে লাইভেও বলেছি। আমি প্রায় ১ বছর ধরে খুব সতর্কভাবে স্টিং অপারেশন করেছি। এবার তোমরাও জানো স্টিং অপারেশন খুব সতর্কভাবে। তো করার পরে আমি কিছু তোমাদেরই মতন যারা নিউজ চ্যানেল পরিচিত আছে তাদেরকে জানিয়ে রেখেছি যে এই ব্যাপার। এই বিষয়টা আমি কিন্তু এখন প্রশাসনের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো এই একটা বিষয় যেটা আছে সেটা আমি ওপেন করতে যাচ্ছি, যে একটা নির্দিষ্ট জায়গা থেকে মহিলাদেরকে, বুঝতে পেরেছো? কাজের সাপ্লাই করা হচ্ছে। হ্যাঁ, পাঠানো হচ্ছে আরকি। বুঝতে হ্যাঁ, পেরেছি, এটা। বুঝতে পেরেছি। বাকিটা পুলিশ করবে। যেকোনো একদম, একদম। হুম। তো দিদি যেতে আমি ২ টো কোয়েশ্চেন করব। ১ম কোয়েশ্চেন এটা করব, যারা এখন আমি দেখছি রিসরাতে অনেক কাজ হচ্ছে যেটা আগে হচ্ছিল না মাঝখানে। বাট এখন রিসরায় কাজ হচ্ছে। এটা নিয়ে তুমি কি বলবে? এটা আমি জানতে চাইবো। শুধু রিসরার কথা বলব না, আমি হুগলি ডিস্ট্রিক্টের যদি কথা বলি। কি কাজ হচ্ছে বলো? মানে সব দিকের পুলিশের কথা যেটা বললে, রাস্তার এখন রিসেন্টলি যেটা হয়েছে রাস্তার কাজ। আর এই যে দাদাগিরি চলছিল মেয়েদের উপরে, ওটা এখন কিছু কেস হচ্ছে। মানে প্রসেস হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? আমি এখন এই বিষয়ে এত তাড়াতাড়ি রেজাল্ট দেব না। হুম, এটা আরো দেখার বিষয় আছে, আরো ওয়াচ করার বিষয় আছে। এখন না। এটা ১ টা বছর গেলে, ৬ টা মাস গেলে পরে তারপরে পরিষ্কার বোঝা যাবে যে অ্যাকচুয়ালি সত্যি কি আমরা কাজ পাচ্ছি কিনা। আচ্ছা, ঠিক আছে? এটা আমি এত তাড়াতাড়ি আ বলব না। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। একটু সময় দিয়ে দেখব বিষয়টা। আচ্ছা।
আর তবে আমি আশা করি যে নিশ্চয়ই ভালো হবে, আচ্ছা, ভালো হবে। এটা আমি আশা করি। কারণ কি কেউই আসে আ কাজ করবার জন্যই আসে। একদম, একদম। আশা আর করছি। যেতে একটা কোয়েশ্চেন করব, কলকাতা নিউজ টাইমে যারা দেখছে, যারা নিউজ দেখছে, যারা রিসার্চ যার প্রবলেম হচ্ছে, তুমি তোমার সাথে কি করে কনট্যাক্ট করবে? এই তো তোমার নিউজ যাবে, তোমার নিউজের মাধ্যমেও তোমাকে যোগাযোগ করতে পারে। তারা আসবেন এবং বাকির প্রতি রবিবার আমার অফিসে আমি বসি। আর দ্বিতীয় কথা আমার ব্যানার হয়, লিফলেট যায়। আমি মানুষের কাছে পৌঁছোই যাতে মানুষকে আমি পরিষেবা দিতে পারি। আর দ্বিতীয় কথা দেখুন আমি আবার বলি আমার এনজিও কোনরূপ কোনো সরকারি ফান্ড নেয় না। কোনরূপ কোনো কারোর থেকে ডোনেশন নেয় না। কোনোর থেকে কোনো চাঁদা-টাদা হ্যান-ত্যান কিচ্ছু নেয় না। ১৪ই এপ্রিলে ২-১ জন থাকে যে খুশি হয়ে কিছু দেয়। আদারওয়াইজ এনজিওটা টোটালি চলছে পাবলিকের সহায়তা নিয়ে। কিরকম? পাবলিকের কাজ করে দিই। পাবলিকই খুশি হয়ে যেটুকু পারিশ্রমিক দেয়, ট্রেন বাসে যেতে গেলে একটা কাজের পিছনে বহুদিন ধরে পড়ে থাকতে গেলে একটা তার একটা যায়। তো সেটুকু দিয়েই আমি কাজ করছি। এভাবেই চলছে। ওকে, আর আমার বাড়িতেই অফিস। প্রতি রবিবার অফিস বসে। ওকে। থ্যাংক ইউ দি, খুব ভালো লাগলো। আর যারা এই নিউজটা দেখছে, রিসাতে কোনো প্রবলেম থাকলে দিদির সাথে কনট্যাক্ট করতে পারো। তাই তো রোববার? একদম, একদম। নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ। থ্যাংক ইউ।